আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশের প্রধান নদ নদী, শাখা নদী, উপনদী এবং মিলনস্থল ও উৎপত্তি স্থল নিয়ে। আশা করি এই ক্লাসটি আপনাদের খুবই হেল্পফুল হবে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা যদি নদী ক্লাস শুরু করার আগে শাখা নদী এবং উপনদী কি সেটা চিনে নেই, সেটা আপনাদের জন্য খুবই কার্যকর হবে। কোনো একটা নদী প্রবহমান, এখান দিয়ে বহমান, অন্য একটা ছোট নদী যদি এই নদীকে পানি দেয়, এটা পানি দিচ্ছে, এই নদী এখানে পানি দিচ্ছে, তাহলে এটা হচ্ছে উপনদী। আর যদি এই নদী থেকে অন্য একটা ছোট নদী পানি নেয়, অর্থাৎ এই নদী থেকে পানি গিয়ে আর একটা ছোট নদীর সৃষ্টি হয়েছে, তাহলে এই বড় নদীর সাপেক্ষে এটা হচ্ছে শাখা নদী। আর এটা কি নদী? শাখা নদী। আশা করি উপনদী এবং শাখা নদীর পার্থক্য বুঝেছেন। অর্থাৎ যেই নদী পানি দেয় সেটি হচ্ছে ওই নদীর উপনদী, আর যে নদী কোনো একটা নদী থেকে পানি নেয় তাহলে এই নদীটি ওই নদীর সাপেক্ষে হচ্ছে শাখা নদী। আমরা মূল পর্বে চলে যাই। তো আমি এখানে প্রথমে যদি সিলেট অঞ্চল থেকে আসি, তাহলে এখানে দেখে নেব যে এখানে হচ্ছে ভারতের একটি নদী রয়েছে, সেই নদী হচ্ছে বরাক নদী। বরাক নদী, এই নদীটার নাম হচ্ছে বরাক নদী। এখানেই ভারতের টিপাই মুখ বাঁধ রয়েছে। এখানে কি বাঁধ রয়েছে? টিপাই মুখ বাঁধ। এই টিপাই মুখ বাঁধের মধ্যে দুটি নদী বাস করতেছিল, একটির নাম হচ্ছে সুরমা আর একটির নাম হচ্ছে কুশিয়ারা। তো হঠাৎ করে তাদের মধ্যে ঝগড়া হয় সুরমা এবং কুশিয়ারার মধ্যে, তাই দুইজনের দুই দিকে যাওয়া শুরু করে। এটা হচ্ছে সিলেট অঞ্চল এবং এটা হচ্ছে সুরমা আর এটা হচ্ছে কুশিয়ারা। এদিকে দুইজন রাগ করে দুই দিকে চলে যায়, এটা হচ্ছে কুশিয়ারা। তো হঠাৎ করে তাদের মধ্যে যখন রাগ কমে যায়, তখন তাদের আবার দুজনের দেখা হয়, সেটা হচ্ছে হবিগঞ্জের আজমেরিগঞ্জ। এটা হচ্ছে কি? হবিগঞ্জ হবিগঞ্জের কি এটা? আজমেরিগঞ্জ। আজমেরিগঞ্জ আজমেরিগঞ্জ। তাহলে সুরমা এবং কুশিয়ারার মিলনস্থল কোথায়? হবিগঞ্জের আজমেরিগঞ্জ। এখান থেকে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। এই নদীটি এইদিকে সামনের দিকে অগ্রসর হয়। তার চেহারা ভালো ছিল না বলে ওই এলাকার মানুষ এই যে নদীর জন্ম হলো এটাকে কালনি নামে অভিহিত করে। তার চেহারা কালো ছিল বলে ওই অঞ্চলের মানুষ এটাকে কালনি বলে। এটা হচ্ছে কালনি নদী। তো এই কালনি নদী মনের দুঃখে সামনের দিকে অগ্রসর হতে থাকে এবং ভৈরব বাজারে এসে, ভৈরব বাজার, এটা হচ্ছে ভৈরব বাজার, ভৈরব বাজার এসে বাজার থেকে সুনো পাউডার আলতা কিনে নিজেকে ঘোষণা দেয় যে না, আমি কালনি না, আমার একটা নাম আছে, আমার নাম হচ্ছে মেঘনা। তাহলে এই যে কালনি নদী, যেটা সুরমা এবং কুশিয়ারার মিলনের ফলে এখানে কালনি নদীর সৃষ্টি হয়েছিল, সেটা ভৈরব বাজারে এসে নিজের নাম পরিবর্তন করে কি হলো? তার নাম হচ্ছে মেঘনা। তো আমরা গল্পটা এখানে রাখবো। এবার আমরা ব্রহ্মপুত্র নদী এই দিয়ে কোথা থেকে আসছে সেটা দেখব। আর এই যে সুরমা এবং কুশিয়ারা, এটার মিলনের ফল, তাহলে এটা হবিগঞ্জ থেকে কিছু দূর গিয়ে কালনি নাম ধারণ করেছে এবং ভৈরব বাজার গিয়ে এসে এটার নাম হয়েছে কি? মেঘনা। তো এই মেঘনার উৎপত্তি স্থল ধরা হয় নাগা মণিপুর অঞ্চল থেকে। এটার উৎপত্তি স্থল তাহলে কোথায়? উৎপত্তি নাগা মণিপুর। আমার একটা সাজেশন হচ্ছে, আপনি যখন জিওগ্রাফিক্যাল টপিকগুলো পড়বেন, সেটা বাংলাদেশ অ্যাফেয়ার হতে পারে অথবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার হতে পারে, অবশ্যই চিত্র অঙ্কন করে, মানচিত্র অঙ্কন করলে পড়লে সেটা আপনার জন্য বেশি কার্যকরী হবে। তাহলে আমরা কিন্তু এটা খুব সহজে এইভাবে পড়লে এটা মনে রাখতে পারবো। আমরা শাখা নদী উপনদী এতভাবে পড়ছি কিন্তু কখনোই ভালোভাবে মনে রাখতে পারিনি। আজকের পরে আশা করি যে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে এই দিক থেকে ব্রহ্মপুত্র নদী কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। তাহলে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? কুড়িগ্রাম। আর এটা প্রবেশ করেছে কি? সিলেট অঞ্চল দিয়ে। কুড়িগ্রাম অঞ্চল দিয়ে প্রবেশ করার পর এখানে
নীলফামারী অঞ্চল দিয়ে তিস্তা প্রবেশ করেছে। এটা হচ্ছে কি তিস্তা। এই তিস্তা এবং কুড়িগ্রামের দুটির মিলন হয় হচ্ছে চিলমারি। এটা চিলমারি, চিলমারি কুড়িগ্রাম, অর্থাৎ কুড়িগ্রামের চিলমারিতে তাদের এই সেই চিলমারি যে আমরা গানের মধ্যে শুনেছিলাম যে ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি চিলমারির বন্দরে, সেই চিলমারিতে এই তিস্তা এবং কুড়িগ্রামের কি হয় মিলন হয়। এবং এটার নাম কিন্তু ব্রহ্মপুত্র, আমি আগে বলছি কুড়িগ্রাম জেলা দিয়ে এটা প্রবেশ করেছে। এটা কি নদী? এটা হচ্ছে ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদী। এই নদী সামনের দিকে অগ্রসর হতে থাকে, অগ্রসর হয়ে হঠাৎ করে তিস্তার সাথে ঝগড়া হয়, তিস্তাকে এখানে বন্দি রেখে ব্রহ্মপুত্র সামনের দিকে অগ্রসর হয়, হয়ে আস্তে আস্তে এখানে যখন দেওয়ানগঞ্জের, এটা হচ্ছে দেওয়ানগঞ্জ, দেওয়ানগঞ্জ জামালপুর, দেওয়ানগঞ্জ জামালপুরে এসে এখানে 1787 সালে একটি প্রলয় ভূমিকম্প হয়। 1787 সালে ভূমিকম্প হওয়ার ফলে এখানে শরীফ শরীফের গল্পের মতোই তার অর্ধেক অংশ আসলে যমুনা রূপ ধারণ করে। তাহলে এইদিকে চলে যায় হচ্ছে যমুনা, আর এই দিকে ময়মনসিংহ অঞ্চলের দিকে যায় হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করে। তাহলে এটা কিন্তু ব্রহ্মপুত্র, এই যে কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করলো এটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদী, আমি বি দিয়ে ব্রহ্মপুত্র বুঝাচ্ছি। এখানে দেওয়ানগঞ্জ জামালপুরে এসে 1787 সালে যে ভূমিকম্প হয় সেখান থেকে এখানে যমুনা নদীর সৃষ্টি হয়, আর ব্রহ্মপুত্র এখানে পুরাতন ব্রহ্মপুত্র নাম ধারণ করে আস্তে 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 ওই যে ভৈরব বাজারে মেঘনা রয়েছে সেই ভৈরব বাজার গিয়ে মেঘনার সাথে মিলিত হয়। এটা হলো পুরাতন ব্রহ্মপুত্র, এইটুকু নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, আমি সংক্ষেপে লিখছি। আর এটা হচ্ছে কি যমুনা, এটা হচ্ছে যমুনা। আই হোপ এটা আপনারা যদি অঙ্কন করে নেন এটা খুবই কার্যকর হবে, অঙ্কন করে নিজের বুঝে পড়বেন। আর এই যমুনার সামনের দিকে অগ্রসর হলে এই দিক থেকে আবার এটা কিন্তু হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ অঞ্চল, এই চাঁপাই নবাবগঞ্জ হয়ে তারপরে হচ্ছে এখানে রাজশাহী হয়ে, এখানে রাজশাহী, এখানে চাঁপাই নবাবগঞ্জ, এটা হয়ে কুষ্টিয়া অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে হচ্ছে পদ্মা নদী, যেটা ভারতীয় অঞ্চলে এখানে এটার নাম হচ্ছে গঙ্গা। ভারতের নাম হচ্ছে কি গঙ্গা, আর বাংলাদেশের নাম হচ্ছে কি পদ্মা। পদ্মা, এই গঙ্গা নদীর উৎপত্তি স্থল, এটার উৎপত্তি হলো হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ। দেখুন নামের সাথে মিল আছে, যেহেতু পদ্মা এখানে গঙ্গা নামে পরিচিত, এটা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তো এখানে হচ্ছে গোয়ালন্দ, এটা হচ্ছে গোয়ালন্দ, এটা হচ্ছে যমুনা চলে আসছে এইদিকে, আর এই দিক থেকে গেছে পদ্মা। এই পদ্মা এবং যমুনার এখানে মিলনস্থল হচ্ছে গোয়ালন্দ ফরিদপুর, এটা হচ্ছে ফরিদপুরের গোয়ালন্দ। ফরিদপুরের গোয়ালন্দ। এইভাবে এখান থেকে পদ্মা আসার পর যমুনা, এখানে পদ্মা এবং যমুনার মিলনস্থল গোয়ালন্দ ফরিদপুর। এখান থেকে এই যমুনাকে কিছুদিন এখানে বন্দি করে রাখার পর এই পদ্মা সামনের দিকে অগ্রসর হয়, এদিকে সামনের দিকে যেতে থাকে পদ্মা সামনের দিকে যেতে 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 এখানে চাঁদপুরে গিয়ে এই দিক থেকে এই যে পুরাতন ব্রহ্মপুত্র যে আসে, এই পুরাতন ব্রহ্মপুত্র এখানে কিন্তু মেঘনার সাথে ভৈরব বাজার গিয়ে মিলিত হয়। এই ভৈরব বাজারের পর পুরাতন ব্রহ্মপুত্র যেহেতু অনেক বয়স হয়ে গেছে, এই ব্রহ্মপুত্র নদী এখানে মরে যায়, আর মেঘনা নদী মনের দুঃখে সামনের দিকে অগ্রসর হয়। সামনের দিকে অগ্রসর হতে হতে এটা কিন্তু মেঘনা, এই মেঘনার সাথে দেখা হয় আর পদ্মার সাথে দেখা হয় হচ্ছে চাঁদপুরে। তাহলে এটা হচ্ছে কি চাঁদপুরে মেঘনার সাথে আর কার সাথে দেখা হয়? পদ্মার সাথে। আর এই মেঘনা রূপ ধারণ করে একেবারে সামনের দিকে সাগরে গিয়ে পতিত হয়, এটাও মেঘনা। তার মানে এই মেঘনা
একেবারে ইয়ে থেকে শুরু করে ভৈরব বাজার থেকে শুরু করে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। এইভাবে এখানে দেখুন আপনারা কিন্তু 6টি প্রধান প্রধান পয়েন্ট পেয়েছি। একটা ছিল হচ্ছে চিলমারি কুড়িগ্রাম, আরেকটা ছিল হচ্ছে দেওয়ানগঞ্জ জামালপুর, হচ্ছে গোয়ালন্দ ফরিদপুর, এটা হচ্ছে চাঁদপুর, এটা হচ্ছে ভৈরব বাজার, এটা হচ্ছে আজমিরিগঞ্জ, হবিগঞ্জের আজমিরিগঞ্জ। এই প্রধান 6টি যে মিলনস্থল আছে এটাকে আমরা টার্গেট করে বাকিগুলো আমরা শিখে নেব। এবার আমরা আসব যে শাখা নদী এবং উপনদীগুলো কিভাবে মনে রাখা যায়। তাহলে আমি আগে বলছি শাখা নদী হচ্ছে যে নদীগুলো পানি নেবে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখুন যে তিস্তা, এই তিস্তা নদী কিন্তু এই ব্রহ্মপুত্র নদীকে পানি দিয়েছে, সুতরাং এটা হচ্ছে উপনদী। তাহলে আমরা যদি ব্রহ্মপুত্রের কথা বলি, তাহলে ব্রহ্মপুত্রের উপনদী হলো উপনদী। এখানে তিস্তা দিয়েছে আর এখানে আবার ধরলাও দিয়েছে, ধরলা অর্থাৎ তিস্তা এবং ধরলা। এখানে ধরলা লিখে নেবেন আপনারা, তাহলে আরো এটা আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে ধরলা পানি দিয়েছে, তিস্তাও পানি দিয়েছে। এই দুটি নদী হচ্ছে ব্রহ্মপুত্রের কি নদী? উপনদী। আর ব্রহ্মপুত্রের শাখা নদী হচ্ছে, এখানে কিন্তু যমুনা সৃষ্টি হয়েছে, তাহলে যমুনাটা হচ্ছে শাখা নদী। শাখা নদী হচ্ছে যমুনা, ব্রহ্মপুত্রের যমুনা, তারপরে হচ্ছে কি যমুনা, তারপর হচ্ছে বংশী, আর এটা হচ্ছে কি শীতলক্ষ্যা। তাহলে আমরা কিন্তু শাখা নদী আমরা এইভাবে মনে রাখতে পারি যে উপনদী হচ্ছে অঙ্কন করে নিব এইভাবে, আর শাখা নদী হচ্ছে যমুনা, বংশী, শীতলক্ষ্যা, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র থেকে বের হয়ে গেছে, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র। তাহলে আমরা যমুনার বংশ শীতলক্ষ্যা এটা বলেও আমরা মনে রাখতে পারি। তাহলে কি মনে রাখতে পারি? যমুনার বংশ শীতলক্ষ্যা, এই টেকনিকের সাহায্যে আমরা ব্রহ্মপুত্রের শাখা নদী মনে রাখতে পারি। সবচেয়ে বেশি শাখা নদী হচ্ছে পদ্মার। আমরা এই পদ্মার শাখা নদীগুলো মনে রাখার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক মনে রাখবো। তাহলে ব্রহ্মপুত্র চলে গেল, ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল ছিল কোথায়? ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থলে লেখা হয় নাই, ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল ছিল হিমালয়ের, এটা হচ্ছে উৎপত্তি স্থল হিমালয়ের কৈলাস সিংহের মানস সরোবর থেকে, হিমালয়ের কৈলাস সিংহের মানস সরোবর থেকে। লেখাটা দেখা যাচ্ছে না, আপনারা আমার কথা থেকে শুনে নেবেন যে হিমালয়ের কৈলাস সিংহের মানস সরোবর থেকে এই ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছিল। এবার আমরা দেখব গঙ্গা বা পদ্মা। এই পদ্মা অনেকগুলো শাখা নদী রয়েছে। পদ্মা শাখা নদী একটা টেকনিকের সাহায্যে আমরা মনে রাখব। গৌড়ের বড় কুমার ভৈরব খাঁর মাথা ভাঙল মধুমতি। তাহলে গৌড়ের বড় কুমার ভৈরব খাঁর মাথা ভাঙল মধুমতি। আমরা এগুলো থেকে মনে রাখতে পারবো এই পদ্মার শাখা নদী হচ্ছে গৌড় থেকে হচ্ছে গড়াই, বড় থেকে হচ্ছে বড়াল, কুমার থেকে হচ্ছে কুমার, ভৈরব থেকে হচ্ছে ভৈরব, খা থেকে মনে রাখবো হচ্ছে আরিয়াল খা, মাথা ভাঙলো থেকে মনে রাখতে পারবো মাথা ভাঙ্গা, আর হচ্ছে মধুমতি থেকে মনে রাখবো হচ্ছে মধুমতি। তাহলে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন যে পদ্মার শাখা নদী হচ্ছে
গড়াই, বড়াল, কুমার, ভৈরব, আড়িয়ালখা, মাথাভাঙ্গা, মধুমতি। এই যে মধুমতি রয়েছে, এই মধুমতি নদীর তীরেই কিন্তু গোপালগঞ্জ জেলা অবস্থিত। আর বঙ্গবন্ধু যেই যেই গ্রামে জন্মগ্রহণ করেন সেই নদীটি হচ্ছে বঙ্গবন্ধুর যে গ্রামে জন্মগ্রহণ করেন তাই সেই গ্রামটি হচ্ছে বাইগান নদীর তীরে। এখানে আমরা কিন্তু সবচেয়ে শাখা নদী কিন্তু এই পদ্মা নদীতেই পাবো। পদ্মা নদীর হচ্ছে বেশি শাখা নদী। তাহলে আমরা এই পদ্মা নদীর এখানে মিলনস্থল কোথায়? গোয়ালন্দ, ফরিদপুর। তাহলে বুঝতেই পারছেন এখানে সবচেয়ে বেশি নদী। তাহলে নদী গবেষণা কেন্দ্র কোথায় হবে? এই নদী গবেষণা কেন্দ্র কিন্তু এই ফরিদপুরে অবস্থিত। এবার আমরা এটার উপনদী দেখব, পদ্মার উপনদী। উপনদীগুলো মনে রাখার জন্য খুব সহজ একটা টেকনিক রয়েছে, সেটি হচ্ছে টং মহানগর, পাগলা, কুলিতে পূর্ণ। টং মহানগর, পাগলা, কুলিতে পূর্ণ। তাহলে এই যে টং, এটা দিয়ে মনে রাখবো হচ্ছে টাঙ্গন, এটা হচ্ছে মহানন্দা, এটা হচ্ছে নগরতে হচ্ছে নাগর, পাগলাতে হচ্ছে পাগলা, কুলিতে হচ্ছে কুলিক, আর এটা হচ্ছে পুনর্ভবা, পূর্ণতে হচ্ছে পুনর্ভবা। এখানে এই যে মহানন্দা এবং পুনর্ভবা আছে, এই দুটি নদী হচ্ছে পদ্মার উপনদী। এখানে মহানন্দা এবং পুনর্ভবা হচ্ছে পদ্মার উপনদী। আর এখানে যে বাকি যে নদীগুলো রয়েছে, অর্থাৎ মহানন্দা বাদে বাকি যে নদীগুলো রয়েছে সবগুলো নদী হচ্ছে মহানন্দার উপনদী। খুব সহজে আপনাদের মনে রাখার কথা যে তাহলে এই বাকি নদীগুলো হচ্ছে মহানন্দার উপনদী। তাহলে এবার ব্রহ্মপুত্র গেল, পদ্মা গেল, এবার আমরা যাব হচ্ছে মেঘনায়। মেঘনায় এর শাখা নদী নেই, উপনদী। মেঘনার উপনদীগুলো মনে রাখা খুবই, আমরা টেকনিকের সাহায্যে মনে রাখতে পারবো। মেঘনা শুধুমাত্র উপনদী রয়েছে, মতির বউ গোমতী। তাহলে এটা কিন্তু উপনদী। তাহলে মতি হচ্ছে, মতে হচ্ছে মনু, তহিষ্কের তিতে হচ্ছে তিতাস, আর বউতে হচ্ছে বাউলাই, আর গোমতীতে হচ্ছে গোমতী। আর এই গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ। এবার আমরা দেখবো হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী নদী ওখানে অঙ্কন করা হয় নাই। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে। এখানে হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? কর্ণফুলী। এটা হচ্ছে মিজোরামের, অর্থাৎ লুসাই পাহাড়, মিজোরাম, লুসাই পাহাড়, মিজোরাম। এটাও যেহেতু পাহাড়ি নদী, পাহাড়ি নদীগুলোতে সাধারণত শাখা নদী হয় না, উপনদী হয়। এই কর্ণফুলী নদীকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী, সবচেয়ে স্রোত বেশি, খরস্রোতা নদী। তাহলে কর্ণফুলীর উপনদীগুলো হলো কর্ণফুলী উপনদী, বোকাহারু। তাহলে বকাহারু, এটাতে আমরা মনে রাখবো বোয়ালখালী, এটা হচ্ছে বোয়ালখালী। এটা হচ্ছে কাছালং, কয়কার কাতে হচ্ছে কাছালং, হাইকার হাতে হচ্ছে হালদা, হাইকার হাতে হালদা। আর এটা হচ্ছে রুখিয়াং, এটাতে মনে রাখবো হচ্ছে রুখিয়াং। তো আমি প্রধান প্রধান নদীগুলো, শাখা নদী, উপনদী এবং উৎপত্তি স্থল নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যে লেখাগুলো ধারাবাহিকভাবে লিখছি আপনারা অবশ্যই নোট করে রাখবেন খাতায়, তাহলে আপনাদের অবশ্যই অনেক উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।